হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে গীতা কোচি আর তার সঙ্গীদের বলছে, তাহলে তোমরা এখানে সাবধানে থাকো, আমি এখন আসছি। বড়বাবু গীতাকে বলছেন সাবধানে থাকবেন, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে। গীতা বলছে, আমি জানি বড়বাবু, আমি কাল কোর্টে বেরোবো, আর এই বাচ্চাগুলো স্পেশাল প্রোটেকশন দিয়ে, মানে বাচ্চাগুলোকে আর কি স্পেশাল প্রোটেকশন দিয়ে কোর্টে পৌঁছে দিতে হবে। বড়বাবু বলছে, আপনি একদম ভাববেন না, আমি ওদের কালকে ফুল প্রোটেকশন দিয়ে কোর্টে পৌঁছে দেব। আর বাকি থাকলো মৈত্রী দেবী, আমি আপনাকে দেখিয়ে দেব যে পঙ্কজ নামটা আমার বাবা আমাকে এমনি এমনি দেয়নি, পাকে থেকেও আমি পঙ্কজ হয়ে বিরাজ করছি আর বিরাজ করব। এরপর ওদিকে দেখা যাচ্ছে পরদিন মৈত্রী দেবী অগ্নিজিৎ বাবুর সাথে কোর্টে পৌঁছেছেন। সেখানে তারা ভজন মিত্রের সাথে মুখোমুখি হয়। মৈত্রী ভজনকে এখানে দেখে প্রশ্ন করছে। তখন ভজন বলছে যে সার্কাস দেখতে এলাম আর কি, আমাকে ওই গীতা এলএলবি বিয়ের মণ্ডপে ক্লাউন বানিয়েছিল, আজকে আপনাকে ওকে কোর্টের মধ্যে ক্লাউন বানাতে হবে। এটা ভজন মিত্তির অগ্নিজিৎকে বলছে। মৈত্রী বলছে, আমার মনে হয় না গীতা আজকে এখানে এসে পৌঁছতে পারবে। ভজন এটা শুনে অবাক হয়। হঠাৎ দেখা যাচ্ছে যে বাসুদেব তাদের সামনে এসে উপস্থিত হয় আর বলছে, গীতা আজকে যে কোনো মূল্যে পৌঁছবেই, ওকে কেউ আটকাতে পারবে না। যেই কেসের জন্য ওকে সামাজিক মান সম্মান সবকিছু হারাতে হয়েছে, যেই কেসের জন্য ওর স্বামী আর ওর পরিবার ওকে ছেড়ে দিয়েছে, সেই কেসের জন্য ও কোনোদিনই হার মানবে না। এরপর ভজনকে বলছে, আর আপনি ওকে ক্লাউন বলছিলেন না, এবার গীতা কোর্টে এসে এই অ্যাডভোকেটকে আর মৈত্রীকে ক্লাউন বানিয়ে দেবে। মৈত্রী তখন বলছে ঢুকতে পারবে না, কোর্ট পর্যন্ত ও পৌঁছতেই পারবে না। এই বলে অগ্নিজিৎ মুখার্জির সাথে ভেতরে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে গীতা কোর্টে নিয়ে যাচ্ছে পাপ্পু কোচি আর তার সঙ্গীদেরকে। সেখানে রাস্তাতে কিছু গুন্ডা তাদের পথ আটকায়। গীতা তাদের বেধড়ক মারধর শুরু করে। এরপর একজন গুন্ডা তাকে পেছন থেকে আঘাত করতে গেলে বড়বাবু সেখানে এসে তাকে আটকে দেন, আর তিনি গীতার সাথে গুন্ডাগুলোকে মারতে শুরু করেন। ওদিকে গীতা সময় মতো কোর্টরুমে এসে না পৌঁছতে পারায় অগ্নিজিৎবাবু জজ সাহেবকে বলছেন, আমার বিপক্ষ আদালতের অমূল্য সময় নষ্ট করছেন। আমার মনে হয় উনি বুঝে গেছেন যে এই কেসটা উনি হারতে চলেছেন, আর এই কেসটায় কোনো মেরিট নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি, এই বাসুদেব চ্যাটার্জিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। একটা শিশু হত্যার সাথে এই বিষ্ণুদেব চ্যাটার্জি জড়িত। সরি বন্ধুরা, বাসুদেব নয়, বিষ্ণুদেব। তাই আমি মহামান্য আদালতের কাছে এই বিষ্ণুদেবের শাস্তির জন্য আর্জি জানাচ্ছি। বিষ্ণুদেব তখন জজ সাহেবকে বলতে শুরু করেন, জজ সাহেব, আমার অ্যাডভোকেট এসে পৌঁছবেই, যে করে হোক, আমি আপনাকে আর্জি জানাচ্ছি, আমাকে একটু সময় দেন। জজ সাহেব তখন বলছে যে এই কেসটার গুরুত্ব অনুধাবন করে আমরা 8 ঘন্টা অপেক্ষা করছি। বিষ্ণুদেব এটা শুনে জজ সাহেবকে ধন্যবাদ জানায়। এরপর 8 ঘন্টা সময় কেটে যাওয়ার পরেও গীতা যখন এসে পৌঁছয় না, তখন জজ সাহেব কিন্তু নিজের রায় দিতে শুরু করেন। ঠিক সেই সময় গীতা কোর্টে এসে পৌঁছে যায়, আর এসে নিজের অনিচ্ছাকৃত দেরির জন্য জজ সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর গীতা এসে এটাও বলছে যে আমার কেন দেরি হয়েছে সেটা এর তদন্তকারী অফিসার পঙ্কজ খাসনবিশ সঠিকভাবে বলতে পারবে। বড়বাবু তখন বলছেন, রাস্তায় কিছু দুষ্কৃতী ওনার উপরে আক্রমণ করেছিল, যাতে উনি কোর্ট অবধি পৌঁছতে না পারেন, যাতে এই কেসটার একতরফা শুনানি হয়ে যায়। গীতা এরপর জজ সাহেবকে বিষ্ণুদেবের ব্যাপারে বলতে শুরু করে। বিষ্ণুদেব একজন খুব ভালো ব্যক্তি, আর তার গুডউইল রেপুটেশন নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, আর উনি যে শিশু হত্যাকারী সেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, আর এটা একটা চক্রান্ত। অগ্নিজিৎবাবু তখন বলছেন যে পুলিশের কেস ডায়েরির মতে পৃথিবী বলে শিশুটির কিন্তু মৃতদেহ পাওয়া গেছে, আর ওই বিষ্ণুদেব চ্যাটার্জির বাড়ির যে ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, তার মধ্যেই পাওয়া গেছে। আর এটা যে কোনো কোনো চক্রান্ত নয়, এটা আমি আগেই প্রমাণ করে দিয়েছি কোর্টে। গীতা তখন বলছে, আমার তো মনে হচ্ছে উনি কোনো রহস্য গল্প পড়েছেন, কারণ উনি এই কেসের মূল দিক থেকে সকলের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গীতা আরও বলতে শুরু করে কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিষ্ণুদেব চ্যাটার্জি একজন নিরাপরাধ ব্যক্তি, তাকে জঘন্যভাবে এই কেসে একদম ফাঁসিয়ে দেওয়া চেষ্টা করা হয়েছে, সামাজিক প্রতিপত্তি নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ এটা একটা প্রেমের মধুর প্রতিশ্রুতির কাহিনী, প্রতিশোধের কাহিনী, প্রেমের। ওদিক থেকে অগ্নিজিৎ চ্যাটার্জি নিরাপরাধ নয় এমনটা চিৎকার করে বলতে থাকেন। বিষ্ণুদেব যে নিরাপরাধ নয় এটা উনি বারবার করে চিৎকার করে বলছেন আর কি। একজন খুনি, একটা শিশু হত্যাকারী, এই বলে বিষ্ণুদেবের মৃত্যুদণ্ডের আর্জি জানাতে থাকছেন অগ্নিজিৎ বাবু। এরপর গীতা কি করে, জজ সাহেবের কাছে নিজে কিছু বলার জন্য সুযোগ চেয়ে নিয়ে সে বলতে থাকে যে এরপর নদী লাহিড়ী যখন কাঠগড়ায় আসে তখন গীতা প্রশ্ন করছে যে বিষ্ণুদেব
এনার সাথে আপনার কিরকম সম্পর্ক? নদী বলছে, আমরা পরস্পরকে ভালোবাসতাম। গীতা এরপর জিজ্ঞাসা করছে, আপনাদের সম্পর্কটা ঠিক কতদিনের? নদী তখন বলছে 6 বছরের। গীতা বলছে, এই 6 বছরের সম্পর্কে কি কোনোদিনও আপনার মনে হয়েছে যে বিষ্ণুদেব খুন করতে পারেন, কিংবা ওনার মধ্যে কোনো একটা হত্যাকারী সত্তা লুকিয়ে রয়েছে? নদী কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে বলতে শুরু করেন, আমার বিপক্ষ আদালতের অমূল্য সময় নষ্ট করছেন। নদী লাহিড়ীর কি মনে হলো সেটার এই কেসটার সাথে কোনো ইম্পর্টেন্স নেই। গীতা বিরক্ত হয়ে বলছে, হুজুর প্লিজ আমাকে একটু বলতে দেওয়া হোক। জজ সাহেব গীতাকে অনুমতি দিয়ে দেয়। গীতা কিন্তু আবারও নদীকে একই প্রশ্ন করছে। নদী এবার উত্তর দেয় না। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর উত্তর দেয় যে না, আমার এরকম কিছুই মনে হয়নি। বিষ্ণুদেব একজন খুনি এটা হতে পারে না, এটা আমার কিছুতেই মনে হয়নি। গীতা এরপর জিজ্ঞাসা করছে, পাপ্পুকে আপনি চিনতেন? নদী বলছে, হ্যাঁ চিনতাম। গীতা বলছে, কোথায় দেখেছেন? কি শিখতো বিষ্ণুদেব চ্যাটার্জি? কি শেখাতো, মানে কি শিখতো ওখানটাতে? নদী বলছে, ভায়োলিন শিখতো আর পিয়ানোও শিখতো। এরপর গীতা জিজ্ঞাসা করছে, আপনি লাস্টকে কোথায় দেখেছেন? নদী বলছে, বিষ্ণুদেবের মিউজিক একাডেমির পার্টিতে। গীতা এরপর মৈত্রীকে কাঠগোড়ায় আনার অনুমতি চেয়ে নেয়। এরপর মৈত্রী দেবী কাঠগোড়ায় এসে উপস্থিত হয়। গীতা তখন তার নাম জিজ্ঞাসা করলে মৈত্রী দেবী বলছেন যে মৈত্রী। গীতা বলছে, পদবী ইউজ করেন না? তখন মৈত্রী দেবী বলছে না। গীতা বলছে, কেন? স্বামীর নামটা সবাই জেনে যাবে সেই কারণে? গীতা বলছে, কি হলো উত্তর দিন। স্বামীর নামটা সবাই জেনে যাবে সেই জন্য লুকোনোর চেষ্টা করছেন? ওদিক থেকে কিন্তু অগ্নিজিৎ বাবু বলছেন যে আমার মক্কেলকে কিন্তু বিরক্ত করার চেষ্টা করা হচ্ছে, উনি কিন্তু অপরাধী নন। ওনার শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন সন্তানহারা নারীকে এইভাবে হিউমিলিয়েট করা কিন্তু উচিত নয়। আর মৈত্রী দেবীর স্বামী আছে কি নেই, উনি তার পদবি ব্যবহার করেন কি করেন না, তার সাথে কিন্তু এই কেসটার কোনো সম্পর্ক নেই, ইওর অনার। গীতা তখন বলছে, সম্পর্ক আছে, আর আমি সেটাই প্রমাণ করার চেষ্টা করছি। এর মাঝে অগ্নিজিৎ বাবু আবারও অবজেকশন জানাতে চাইলে জজ সাহেব কিন্তু তা খারিজ করে গীতাকে প্রশ্ন করার অনুমতি দিয়ে দেন। গীতা আবারও মৈত্রীকে তার নাম জিজ্ঞাসা করছে। মৈত্রী বলছে, মৈত্রী সেন। এরপর গীতা তাকে তার স্বামীর নাম জিজ্ঞাসা করেন। মৈত্রী জজ সাহেবকে বলছেন যে আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, আমি তার পদবি কোনো কিচ্ছু ইউজ করি না, আর করতেও চাই না। আমি একজন সিঙ্গেল মাদার। আমি খুব কষ্ট করে আমার সন্তানকে বড় করেছিলাম, কিন্তু এই বিষ্ণুদেব আমার সন্তানকে খুন করেছে, ওর শাস্তি হওয়া দরকার। কিন্তু অ্যাডভোকেট গীতা এলএলবি কেন আমাকে এখন ডেকে হেনস্থা করছেন আমি তো বুঝতে পারছি না। আমি আমার সন্তানের বিচার চাই। গীতা তখন মৈত্রী দেবীকে একটা রুমাল দিয়ে বলেন, নিন চোখের জলটা মুছে নিন। এমনটাও বলছে গীতা যে গ্লিসারিন লাগবে নাকি? তখন মৈত্রী কিন্তু চিৎকার করে ওঠে গীতার উপর। গীতা বলছে, শাট আপ। গীতা আবারও বলছে যে এই একদম চিৎকার করবেন না। অগ্নিজিৎ কিন্তু তখন বলছে যে বিপক্ষ আমার মক্কেলকে কিন্তু এসব কি বলছেন, উনি কিন্তু হেনস্থা করছেন, উনি নাকি কান্নাকাটির জন্য গ্লিসারিন ব্যবহার করেছেন, এসব কি বলছেন? জজ সাহেব কিন্তু আবারও অগ্নিজিৎ বাবুকে অবজেকশন বলে খারিজ করে দিয়ে গীতাকেই প্রশ্ন করার অনুমতি দিয়ে দেয়। গীতা বলছে, জজ সাহেব ঘটনাটা ঠিক এইরকমই। উনি কুমিরের কান্না কাঁদছেন। যেই পুত্রের হত্যার জন্য উনি এত কান্নাকাটি করছেন, আর যেই পুত্রের হত্যার জন্য উনি এত বড় অভিযোগ এনেছেন বিষ্ণুদেব চ্যাটার্জির উপর, মানে এই জন্য বিষ্ণুদেবকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছে, সেই মৈত্রী দেবীর পুত্রকে আমি এই মুহূর্তে কোর্টে হাজির করতে চাই। আর এই কথা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়, আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের সবার ভালো লেগেছে। নেক্সট রিভিউ পেতে সবাই অপেক্ষায় থেকো, সবাই ভালো থেকো। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রেখো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।